আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আজকে আমরা আবারও চলে এলাম ভার্সিটি মাস্টার ক্লাস কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অধ্যায় 2 নিয়ে, গুণগত রসায়নের লেকচার 2 এ। তো আজকে আমরা কিছু এক্সাইটিং টপিক পড়বো, যেগুলা এই টপিকগুলো আসলে আমাদের জন্য ইজিয়ার, কিন্তু মাঝে মাঝে কোশ্চেন গুলা দেখলে মানে সহজ টপিক গুলা যে ভুল করি আর কি ব্যাপারটা। তো ওরকম দুইটা টপিক, এবং এই দুটো টপিক থেকে প্রশ্ন আসে অনেক বেশি। তো চলো আমরা দেরি না করে দেখি। আজকে আমরা পড়বো টাইপ 3 এন্ড টাইপ 4। এর মধ্যে প্রথমে দেখো টাইপ 3 তে কি আছে, ইলেকট্রন বিন্যাস, আউটবাউ নীতি, হুন্ডের নীতি, পলিবর্জন নীতি। খুবই ইজি, বাট ওই তো সহজ জিনিস আমরা ভুল করে ফেলি। এছাড়া অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা, এই জিনিসটা নিয়ে। তো চলো আমরা আজকে শুরু করব টাইপ 4 দিয়ে, 4টা পরে তারপর 3 তে আসবো। হ্যাঁ, ওকে। তো দেখো টাইপ 4 এ জাস্ট একটু খেয়াল করে দেখো, এমসিকিউ তে জিএসটি তে এই বছর আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে বেশ কয়েকবার, এগ্রিগুচ্ছতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি এই বছর আসছে, জাহাঙ্গীরনগরে এই বছর আসছে, চিটাগাং ইউনিভার্সিটি এই বছর আসছে। দেখো কত জায়গায় এই বছরই কোশ্চেন গুলো আসছে। এছাড়াও খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু আসছে। এছাড়াও দেখো ডিউতে খুব রিসেন্টলি কিন্তু রিটেনই আসছে। তার মানে বুঝতেই পারতেছে এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা। তো যদি শুরু করি ফার্স্টে অরবিটালের কনসেপ্ট দিয়ে শুরু করি। হ্যাঁ, অরবিট জিনিসটা কি? অরবিট হচ্ছে কক্ষপথ, যেখানে ইলেকট্রন থাকবেই। হ্যাঁ, থাকবেই। এখন ওই অরবিটের মধ্যে সূক্ষ্মভাবে যদি ত্রিমাত্রিক ভাবে কিছু বাছাই করতে যাই, সেই ক্ষেত্রে আমরা পাবো অরবিটাল, যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 to 95%, এইভাবে আমরা বলি। তো যদি একটু সহজভাবে চিন্তা করি, সে ফর এক্সাম্পল তোমার কাছে আছে 2p। এখানে যে দুইটা দেখতেছো, এই দুইটাকে বলি আমরা অরবিট। এই দুইটাকে আমরা বলি অরবিট বা প্রধান শক্তি স্তর। এই যে পিটাকে দেখতেছো, পিটাকে বলি আমরা উপশক্তি স্তর। হ্যাঁ, বা সাবশেল। হ্যাঁ, উপশক্তি স্তর বা সাব অরবিট আর কি। আর এই টুপিটাকে যদি আমরা একটু ভেঙে সুন্দর করে লিখি, যে পি এক্স, পি ওয়াই, পি জেড, এরকম তিনটা ভাগে ভাগ করা যায়। এগুলাকে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত পি, এগুলোর প্রত্যেকটাকে বলা হয় অরবিটাল। অরবিটাল, এই প্রত্যেকটাকে বলা হয় কি? অরবিটাল। তাহলে অরবিট বা শেল বা প্রধান শক্তি স্তর বা প্রধান শক্তি স্তর, তারপর উপশক্তি স্তর বা সাবশেল বা সাব অরবিট, এটা হচ্ছে পি। আর অরবিটাল, এগুলা আমরা 19 থাকতে উপশক্তি স্তরের অরবিটালকে একই পড়তাম, মানে গোলায় ফেলতাম। এটা গোলানো যাবে না। হ্যাঁ, এটা একটু এরকম ধরে ধরে পড়তে হবে। তো তারপরে আমরা ডিটেলসে আসতেছি আলোচনা করতে। আচ্ছা, তো দেখো এখানে কিন্তু কনসেপচুয়াল ভাবে সুন্দর মতো দেখানো হয়েছে যে কোনটা অরবিট কোনটা অরবিটাল। এই যে দেখো, এগুলো হলো শেল মানে অরবিট। তারপর এই যে পি এর মধ্যে যে তিনটা, ডি এর মধ্যে 5টা, এফ এর মধ্যে 7টা, এগুলোকে বলতেছে অরবিটাল। আর সাবশেল কি? 4s, 4p, 4d, 4f, এগুলো হচ্ছে সাবশেল বা উপশক্তি স্তর। হ্যাঁ, আচ্ছা। এখন যদি কনসেপচুয়ালি আমরা চিন্তা করতে থাকি, আমি যদি তোমাদেরকে একটু বুঝাই, আলাদা পেজ নিয়ে, যে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি, কোয়ান্টাম সংখ্যা আমাদের কেন লাগবে, কোয়ান্টাম সংখ্যার উপকারিতাটা কি, যদি এমনি বুঝাই। সে ফর এক্সাম্পল তুমি আমাকে জিজ্ঞেস করলা, ভাই আপনার বাসা কোথায়? আমি যদি বলি ওই যে, দেখো আমি কিন্তু জাস্ট বলছি ওই যে। এটা শুনলে কি কেউ আমার ঠিকানা জানতে পারবে? কখনোই জানতে পারবে না। তার মানে আমি একটা কি বললাম, একটা আধা, মানে আধা আধুরা কথা বললাম আর কি, আমরা যেটাকে বলি। তো এটা তো হইলো না। তাইলে একটা ঠিকানা প্রকাশ করার জন্য তো কিছু তো ডকুমেন্টস বা কিছু তো ডিটেলস বলতে হয়, তাই না? তো এখন সে ফর এক্সাম্পল আমি বললাম আমি একটা কোয়ার্টারে বা একটা এলাকায় থাকি। হ্যাঁ, আমি একটা এলাকায় থাকি, একটা এলাকার নাম বললাম। সে ফর এক্সাম্পল আমি বললাম যে আমি এক্স এলাকায় থাকি বললাম। আচ্ছা, এখন এই পুরোটা এলাকায় তো আমি থাকি না, তাই না? এই পুরোটা এলাকায় অনেকগুলো বিল্ডিং আছে। এই পুরোটা সবগুলো বিল্ডিং এ তো আর আমি থাকি না। আমি ওই এলাকার যে কোনো একটা বিল্ডিং এ থাকি, তাই না? একটা বিল্ডিং এ থাকি। তো একটা বিল্ডিং, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ওয়াই, ওয়াই নাম্বার বিল্ডিং এ আমি থাকি। অমুক এলাকার তমুক বিল্ডিং এ আমি থাকি। এখন বিল্ডিং এ তো এই বিল্ডিংটাকে তো দূর থেকে দেখলে একটাই বিল্ডিং লাগে, কিন্তু যখন এটাকে আমি আবার জুম করে দেখবো, এটা কিন্তু আসলে মোটামুটি কয়েকটা ফ্লোরে বিভক্ত। আমি তো আর সব ফ্লোরে থাকি না, তাই না? আমি ধরো সে ফর এক্সাম্পল যে কোনো একটা ফ্লোরে থাকি। তাহলে এই যে ফ্লোর নাম্বারটা বা তলা যেটাকে বলি, 7 তলা, 3 তলা, 4 তলা, এই তলা বা ফ্লোর, এটা হচ্ছে ধরো আরেকটা এক্সাম্পল। ধরো জেড নাম্বার ফ্লোরে আমি থাকি। এখন ওই ফ্লোরে ধরো আমার বাসায় 2টা করে ইউনিট আছে। হ্যাঁ, এই ফ্লোরে আবার আমার বাসায় 2টা করে ইউনিট আছে, সে ফর এক্সাম্পল এ আর বি। এখন আমি যদি কারোর ঠিকানা দিলাম কিন্তু এ আর বি না বললাম, সে তো ভুলে অন্য কারো বাসাও চলে যেতে পারে, তাই না? তো তখন আমার একটা এক্সাক্ট ঠিকানা দিতে হবে যে আমি এত নাম্বার ফ্ল্যাটের এ ইউনিটে থাকি, তাই না? এটা হচ্ছে ইউনিট নাম্বার। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে
ইউনিট মানে লেফট অর রাইট আর কি, সোজা কথা লেফট অর রাইট মানে ডান বা বাম কোথায় থাকে সেই জিনিসটা বোঝাচ্ছে। তার মানে দেখো তো আমার একটা ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা বোঝানোর জন্য আমার কয়টা ইনফরমেশন দরকার পড়তেছে? আমার এলাকা কি, আমার বিল্ডিং নাম্বার কত, ওই বিল্ডিং এর কয় নাম্বার তালায় আমি থাকি, আর ওই তালার ডানে থাকি না বামে থাকি, কয়টা ইনফরমেশন লাগতেছে? 4টা। ঠিক তেমনি একটা ইলেকট্রনের সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থান বের করার জন্য এরকম 4টা ইনফরমেশন লাগে। 1 নাম্বার ইলেকট্রনের এলাকা বা কক্ষপথ। কক্ষপথ এটাকেই বলা হয় প্রধান শক্তি স্তর, এটাকেই বলা হয় শেল, হ্যাঁ, বা কক্ষপথ আর কি। হ্যাঁ, প্রধান শক্তি স্তর, শেল বা অরবিট, এটার একটা নাম হচ্ছে অরবিট। তো এটাকে হচ্ছে কে, এল, এম, এন এগুলা দিয়ে প্রকাশ করা হয়, মানে এটাকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে আর কি, এন অরবিট। হ্যাঁ, আচ্ছা, এটার ভ্যালু হচ্ছে তোমার 1 2 3 পূর্ণ সংখ্যা হবে আর কি, ঠিক আছে, পূর্ণ সংখ্যা হবে, সিম্পল। 2 নম্বরে আসি। এই জিনিসটা আমি বুঝলাম, ওই যে আমার এলাকা বুঝলাম, এখন পুরো এলাকায় তো আমি থাকি না, একটা বিল্ডিং এ থাকি, বিল্ডিংটা তো এলাকার একটা অংশ, তাই না? তাহলে ওই বিল্ডিংটার নামকে আমরা বলবো সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলবো প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এটা আরেকটা নাম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে কি দিয়ে প্রকাশ করি বললাম ভাইয়া? এন দিয়ে। হ্যাঁ, আচ্ছা, এরপর এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা বলবো সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, যেটাকে আবার বলা যায় উপশক্তি স্তর, উপশক্তি স্তর, বা এটাকে বলা যায় সাবশেল, সাবশেল বা সাব অরবিটাল, হ্যাঁ, যেটাই বলো, এরকম করে প্রকাশ করা যায়। তো এখন এই এল এর মানটা হচ্ছে, এল এর মানকে আমরা বলতে পারি 0 হতে n-1 পর্যন্ত। 0 হতে কত পর্যন্ত? n-1 পর্যন্ত এটা বিচরণ করতে পারে, 0 হতে n-1 পর্যন্ত বিচরণ করতে পারে। এর আবার কয়েকটা স্পেসিফিক ভ্যালু আছে, যেমন এস, পি, ডি, এফ, এই 4টার জন্য এল এর মান নির্দিষ্ট, যেমন এস এর জন্য হচ্ছে 0 1 2 3, এটা থাকে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম আর কি। আচ্ছা, গেল। এরপর 3 নাম্বার যে সংখ্যাটা আমার লাগে হিসাব নিকাশ, মানে আমি আমার বিল্ডিং এর কয় তালায় থাকি, মানে কি এটা কি, চিন্তা করো আমার একটা এলাকার একটা বিল্ডিংটাকে উপর থেকে দেখলে কিন্তু একটা বিন্দু বা দ্বিমাত্রিক তল মনে হবে, কিন্তু আমি যদি বিল্ডিং এর সামনে দাঁড়াই তখন এটাকে একটা ত্রিমাত্রিক তল মনে হবে, মানে আমি আলাদা আলাদা ভাবে কত ফ্লোরে থাকি সেটা দেখতে পারবো, আরো সূক্ষ্মভাবে দেখতে পারবো। তাহলে আরো সূক্ষ্মভাবে দেখতে হলে ওকে কিসে নিয়ে যেতে হবে? একটা ত্রিমাত্রিক স্তরে নিয়ে যেতে হবে। এই যে ত্রিমাত্রিক স্তরে নিয়ে গেলাম, এটাই কিন্তু তোমরা আসলে আস্তে আস্তে ওই যে পারমাণবিক ইয়াতে যে আস্তে আস্তে পড়ছো মডেলে, ওই যে জিমেন প্রভাব, স্টার্ক প্রভাব, মানে এই জিনিসগুলোকে হচ্ছে আমরা চুম্বক ক্ষেত্রে নিয়ে যাই, তড়িৎ ক্ষেত্রে নিয়ে গেলে এগুলো আরো বিশ্লেষিত হয় আর কি, বুঝছো? তো এরকম ত্রিমাত্রিক অবস্থায় কোথায় আছে সেই জিনিসটা জানা যায় হচ্ছে 3 নম্বর জিনিসটা দিয়ে, সেটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলি ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি। এই ছোট হাতের এমটা হচ্ছে ভাইয়া -L থেকে +L পর্যন্ত সংখ্যা রেখার মতো, গ্রাফের সংখ্যা রেখার মতো। গ্রাফের সংখ্যা রেখা মানে কি, ধরো এম এর মান হচ্ছে, ধরো এল এর মান 2, তাহলে এম এর মান হবে -2 -1 0 1 2, মানে সংখ্যা রেখার মতো, হ্যাঁ, শূন্য সহ অবশ্যই সংখ্যা রেখার মতো। আচ্ছা, লাস্ট হচ্ছে 4 নাম্বার। আচ্ছা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকেও কি অনেক সময় এজিমুথাল কোয়ান্টাম সংখ্যাও কিন্তু বলা হয়, এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আচ্ছা, এবার 4 নাম্বার যেটা, সেটা কি, ওই যে বললাম আমার ফ্ল্যাটের আমি কোথায় থাকি, ডানে না বামে, মানে দিক প্রকাশ করা যেটা, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, মানে ঘূর্ণন দিক আর কি, স্পিন কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এটাকে হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়, এটার মান হচ্ছে ±½ আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে, অনেকে বোঝানোর সুবিধার্থে বলে এটা হচ্ছে প্রবাবিলিটি, মানে একটা ইলেকট্রন ডানে আর বামে দুই দিকেই ঘুরতে পারে, যে কোনো একদিকে ঘোরার সম্ভাবনা কত, 50%, এর জন্য +½ হইলো ডানে, -½ হইলো বামে। বাট সত্যি কথা যেটা বলি সেটা হচ্ছে এই ভ্যালুগুলো বের করা হয় ডেল্টা ডিরাক ফাংশন ডিরাইভ করার মাধ্যমে। তো এত কঠিন দিকে যাওয়ার দরকার নেই, সহজটাই আপাতত শিখে নাও। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল আমাদের একটা ওভারঅল ডিসকাশন, ঠিক আছে? তাহলে আমরা আসলে কি কি শিখলাম? তাহলে 1 নাম্বার যেটা আসতেছে, এন হচ্ছে কি আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে কি আমার ভাইয়া প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে অরবিট ডিটারমাইন করে, তাই না? আচ্ছা, তাহলে এন দিয়ে আসলে কি বোঝা যায়? ওইটার আকার, ওইটা কি গোলাকার না কেমন আকার, এটা দিয়ে বোঝা হচ্ছে আকার, আকার প্রকাশ পায় এন দিয়ে, কত বড় আকার,
এন এর মান যত বড় আকার তত বেশি। এই 2 নম্বর যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা বলতেছি ভাইয়া সাবশেল বা উপশক্তি স্তর। এটা দিয়ে বোঝায় আকৃতি। হোয়াট ইজ আকৃতি? এই যে একটু পরে আস্তে আস্তে দেখবো এস এর আকৃতি গোলাকার, পি এরটা ডাম্বেল আকার, ডি এরটা ডাবল ডাম্বেল, এরকম আর কি। তো আকৃতি বোঝা যায় এল দিয়ে। আকার মানে এলাকাটা কত বড়, আকৃতি মানে বিল্ডিংটা দেখতে কেমন, বিল্ডিংটা দেখতে কেমন। এবার 3 নাম্বার আসি এম, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটা দিয়ে বোঝায় অরবিটাল। অরবিটাল দিয়ে বোঝায় যে আমি ওই বিল্ডিং এর কয় নাম্বার তলায় থাকি। মানে এটা কিন্তু আসলে অক্ষ বরাবর দিক বোঝায়। হ্যাঁ, অক্ষ বরাবর দিক বোঝায়, মানে ত্রিমাত্রিক দিক বিন্যাস আর কি, ত্রিমাত্রিক অবস্থান বা দিক বিন্যাস, ত্রিমাত্রিক অবস্থান বা দিক বিন্যাস। আর 4 নাম্বার যেটা ভাইয়া স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা দিয়ে ঘূর্ণন দিক প্রকাশ পায়, এটা দিয়ে ঘূর্ণন দিক প্রকাশ পায়, ঘূর্ণন দিক প্রকাশ পায়। হ্যাঁ, আচ্ছা, সাধারণত বাই কনভেনশন হচ্ছে প্লাস হাফ মানে হচ্ছে এইভাবে যদি যায়, এইভাবে মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? এইভাবে ঘুরতেছে। ক্লকওয়াইজ কিভাবে যায়? এভাবে না যায় ক্লক, তাহলে এইভাবে যদি ঘুরে তাহলে কি অ্যান্টি ক্লক, তার মানে এটাকে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে আমরা ধরবো হচ্ছে প্লাস হাফ, আর মাইনাস হাফ ধরবো কখন? যদি ক্লকওয়াইজ যায়, মানে এইভাবে ক্লকওয়াইজ যায় তখন ধরবো মাইনাস হাফ। এটা কনভেনশন আর কি। হ্যাঁ, এটা কোনো আহামরি সমস্যা না। তো এরকম আমরা 4টা সংখ্যা পাই। তার মানে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা দিয়ে একটা ইলেকট্রনের সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থান নির্ণয় করা যায় তাকে হচ্ছে, বা তাদের সেটকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার সেট। সিম্পল, প্লেন এন্ড সিম্পল একটা অ্যান্সার। আচ্ছা, এবার আসি যে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফার্স্টে এস উপশক্তি স্তর। এস উপশক্তি স্তর দেখতে কেমন? এস উপশক্তি স্তর দেখতে ভাই আগেই বলছিলাম এটা কিসের মতো? গোলাকার। গোলাকার বা বর্তুলাকার বলে যেটাকে, এক্স্যাক্টলি বর্তুলাকার। তাহলে এটা হচ্ছে অক্ষ বরাবর একদম মাঝেই থাকে। এখানে হচ্ছে সুন্দর মতো এটার ভ্যালু এল এর মান কত? সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটার মান কত? 0। এটার মান হচ্ছে 0। মানে এটা কোনো বিশেষ অক্ষ বরাবর থাকে না আর কি, সোজা কথা এমনি চিন্তা করো, এটা কোনো অক্ষ ওয়াইজ থাকে না, এই জন্য 0। এটা মানে 3 অক্ষের মাঝামাঝি থাকে আর কি। হ্যাঁ, 0। আচ্ছা, তারপর এটাতে একটু পরে আসি। আগে এটা দেখো, তোমার কই গেল, দাঁড়া, ওখানে একটু পরে আসে, আগে পি ডি এগুলো একটু দেখাইনি। দেখো কনসেপ্ট, এবার হচ্ছে পি অরবিটাল দেখাবো। হ্যাঁ, মানে সরি, পি সাবশেল দেখাবো। পি সাবশেলকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি সেক্ষেত্রে পাবো পি এক্স পি ওয়াই পি জেড। হ্যাঁ, পি এক্স পি ওয়াই পি জেড এরকম করে পাবো। কিন্তু এখানে টেকনিক্যালি 3টাই দেখাইছে আর কি। হ্যাঁ, পি ডি এফ, ঠিক আছে, পিটা ইন্ডিভিজুয়াল একটু পরে বলতেছি, এখানে 3টাই দেখাইছে পি ডি এফ। দেখো এখানে তোমার অক্ষ কয় অক্ষ বরাবর থাকে? যে কোনো একটা মানে অরবিটাল এক অক্ষ বরাবর থাকে, এর জন্য এল এর মান 1। এটা 2 অক্ষ বরাবর থাকে, এর জন্য 2। এটা 3 অক্ষ বরাবর থাকে, এর জন্য এল এর মান 3। এটা কিন্তু পি, এটা কিন্তু ডি, এটা কিন্তু এফ, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি পড়ি আমরা, ওই সব অ্যান্সারে আমরা একটু পরে আসি। আচ্ছা, তো যদি পি এর ক্ষেত্রে আসি, ধরো পি এর ক্ষেত্রে কিন্তু আমরা 3টা ভাগ পাবো, পি এক্স পি ওয়াই পি জেড। হ্যাঁ, সো সে ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে এস এর পরেই জিনিসটা পড়াই দিই, হ্যাঁ, এস এর পরেই যদি জিনিসটা পড়াই দিই, ধরো পিটা দেখতে কেমন? ডাম্বেলের মতো। ডাম্বেলের মতো। এখন এই ডাম্বেল 3টা অক্ষ বরাবর, যেহেতু অক্ষ 3টা অক্ষ বরাবর থাকতে পারে, সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে যদি এক্স বরাবর থাকে ডাম্বেলটা, তাহলে বলবো এটাকে পি এক্স ওয়াই জেড। যদি এক্স ওয়াই জেড যদি ওয়াই অক্ষ বরাবর থাকে এটাকে আমরা বলবো পি ওয়াই। আর যদি এক্স ওয়াই জেড যদি জেড অক্ষ বরাবর থাকে সেক্ষেত্রে এটাকে আমরা বলবো পিজেড। পিজেড, হ্যাঁ। আচ্ছা, এটাকে বলবো আমরা পিজেড। এখন কি বললাম ভাইয়া? এটার ক্ষেত্রে এল এর মান কত ভাইয়া? 1। এল এর মান 1। তাহলে এটার ক্ষেত্রে এম এর মান কত হবে ভাইয়া? এম এর মান কি কি বলছিলাম? মাইনাস এল টু প্লাস এল, শূন্য সহ আর কি, তাই না? মাইনাস এল টু প্লাস এল শূন্য সহ, তার মানে এটার মান হবে -1 0 1। মানে এই 3টার নাম তুমি এভাবে দিতে পারবা যে -1 1 0, এইভাবেও দিতে পারবা, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নেই। 3টার ভ্যালু আসলে ইন্টারচেঞ্জ হয় যেহেতু 3টার মানই সমান, সো সমস্যার কিছু নাই, জাস্ট এগুলো চিহ্নিত করার ক্ষেত্রে আর কি বলা হয়। আচ্ছা, এস এর জন্য একটু বলে ফেলি। এস এর যেহেতু এল এর মান 0, তাহলে এম এর মানও কিন্তু এস এর জন্য 0 হয়, ঠিক আছে। এল এর মান 0, এম এর মানও কিন্তু 0 হয়। আচ্ছা, এবার ডি এর জন্য একটু বুঝাই দিই, এখানেই বুঝাই দিই। ডি এর জন্য হয় ডাবল ডাম্বেল। হ্যাঁ, ডি এর জন্য হয় ডাবল ডাম্বেল। তাহলে এটাও এক্স ওয়াই 2টা তল বরাবর থাকে। এল এর মান তো 2, তাহলে এম এর মান কত হবে? মাইনাস এল 2 প্লাস এল, তার মানে কত? -2 -1 0 1 2। এই যে খেয়াল করো, এই প্রত্যেকটা সংখ্যা কি নির্দেশ করা জানো? অরবিটাল। তাহলে ওর অরবিটাল হবে 3টা, আর ওর অরবিটাল হবে 5টা। ওর অরবিটাল হবে 5টা, আর ওর শূন্য মানে আসলে একটা সংখ্যা, তাহলে ওর অরবিটাল একটাই, ঠিক আছে। আচ্ছা, তো এবার খেয়াল করো এটার অক্ষগুলোকে কিভাবে আঁকবা। ধরো একটা আছে ডি এক্স ওয়াই, দ্বিমাত্রিক যদি আঁকি, তুমি একটা এক্স নিবা একটা ওয়াই নিবা। হ্যাঁ,
দুইটার মধ্যবর্তী তলে একবার কি dxy, আরেকটা ধরো dyz, হ্যাঁ dyz, তাহলে y নাও আর z নাও, সেম মধ্যতলে আঁকো। আচ্ছা হচ্ছে dzx, zx, তাহলে zx এর মাঝখানে একটা আঁকো এরকম আর কি, এটা হলো dzx, যেহেতু এটা ডাবল ডাম্বেল। হ্যাঁ, আরেকটা হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার, অক্ষগুলার উপরে আঁকবা, এটা তলে না, x y y z z x মানে কি দুইটা অক্ষের তলে, আর x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে x এর উপরে এবং y এর উপরে এবং তাদের মধ্যবর্তী এলাকা। হ্যাঁ, এটা হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এটা হচ্ছে dz স্কয়ার। হ্যাঁ, ধরো এটা z নিলা এইভাবে এবং এই বরাবর ঘুরতে থাকে, এটাকে বলা হয় হচ্ছে dz স্কয়ার। এরকম 1 2 3 4 5 পাঁচটা, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনে আসছিল, যেটা দেখলাম 20-21 সালে, এটাই আসছিল যে পাঁচটা অরবিটালের চিত্র আঁকতে, দ্বিমাত্রিক এই চিত্র আঁকলেই ফুল নাম্বার। হ্যাঁ, এগুলাও নাম্বার ভ্যারি করে, তো বলা হয় আর কি dz স্কয়ার এর m এর ভ্যালু 0, বাকিগুলো ইন্টারচেঞ্জ হইতে থাকে। ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, এবার আসি প্রথম প্রশ্ন সমাধান। অ্যালুমিনিয়াম মৌলের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? জিএসটি তে এই বছর আসছে প্রশ্নটা। দেখো 3p1 না ভাইয়া, খেয়াল করো, n এর মান তো 3, l এর মান কত? p এর জন্য আমরা তো জানি 0 1 2 3 এরকম না, s p d f, তাহলে l এর ভ্যালু কি ছিল? 0 1 2 3, তাহলে p এর জন্য 1, p এর জন্য 1। আচ্ছা, তাহলে কমা মানে n l m, এখন m এর ভ্যালু কত হইতে পারে? -1 0 1, তাই তো? তাহলে এই তিনটা যে কোনো একটা সংখ্যা থাকলেই হবে। তাহলে জিনিসটা এরকম একটা 3, 1, 0 অথবা -1 অথবা 1, এই তিনটা যে কোনো একটা হইলে অ্যান্সার ঠিক আছে। তো দেখো 3, 1, 1 আছে, তার মানে অ্যান্সার কিন্তু এ, বাকি একটাও ভ্যালিড না। ওকে, আচ্ছা এবার যদি আসি, অরবিটালের আকার কোন কোয়ান্টামের সাথে সম্পর্কিত? অরবিটালের আকারটা প্রথমের সাথে, মানে যত বড় n এর মান তত বড় আকার, তার মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কযুক্ত। দেখো জাহাঙ্গীরনগরে এবছর আসছে। আচ্ছা, এবার দেখো রাজশাহী ইউনিভার্সিটি এবছর কি আসে, নিচের কোনটি সঠিক? অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের বৃত্তাকার পথকে বোঝায়। নো, এটা অরবিট দিয়ে বোঝায়, তার মানে এটা ভুল। অরবিট দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক দিয়ে অরবিটাল বোঝায়, এটাও ভুল। সব অরবিটালের আকৃতি একরকম না রে ভাই, এস একরকম, পি একরকম, ডি একরকম, এফ আর একরকম। অরবিট সমূহ কে এল এম এন ও দ্বারা চিহ্নিত করা হয়। গুড, এটা ঠিক আছে, অরবিট মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, কে এল এম এন ও দিয়ে চিহ্নিত করা হয়, তার মানে অ্যান্সার ডি। আচ্ছা, এরপর আসে, একটি পরমাণু তৃতীয় অরবিটে কয়টি ইলেকট্রন থাকতে পারে? মানে তৃতীয় শক্তি স্তর, আমরা তো জানি শক্তি স্তর যদি n হয় তাহলে ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 2n স্কয়ার। তাহলে দেখো n এর মান যদি 3 হয় তাহলে এটা কত হবে? 2 × 3 স্কয়ার, মানে 3 নম্বর শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? দেখো 9 দুগুণে 18টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে অ্যান্সার হচ্ছে বি 18টি। এটা চিটাগাং ইউনিভার্সিটি এবার আসছে, সহজ সহজ কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? আচ্ছা সবসময় মনে রাখবা পি, হ্যাঁ পি এস পি ডি এফ, এটা তো বর্তুলাকার, এটা হইলো এরকম, এটা ডাবল ডাম্বেল, হ্যাঁ এটা ট্রিপল ডাম্বেল। হ্যাঁ, তো ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে যত তার শেপ গুলা গোলাকার হবে তত বেশি, তাহলে এস এর ইলেকট্রন ঘনত্ব টেকনিক্যালি বেশি। আবার কোন এস এর ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি? মানে কেন বেশি? দেখো ওর তো অরবিটাল একটাই, তো এখানে ইলেকট্রন তো থাকবেই, এখানে অরবিটাল 3টা, এখানে 5টা, এখানে 7টা, তার মানে কি এখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 1/7, এখানে হচ্ছে 1/5, এখানে হচ্ছে 1/3, বাট এখানে তো 100% থাকার সম্ভাবনা আছে। আর ঘনত্ব বেশি কোথায় হবে বলো তো? নিউক্লিয়াসের যত কাছে তত ঘনত্ব বেশি, ডেনসিটি বেশি, তাই না? তার মানে কি 1s 2s 3s, নিউক্লিয়াসের কাছে কে 1s, তাহলে এখানে ঘনত্ব সবচেয়ে বেশি। সিম্পল, এগ্রি গুচ্ছতে আসছে 21 সালে। আচ্ছা 2p অরবিটালের n l m এর মান লেখো। আচ্ছা দেখো 2p বলছে, n এর মান 2, l এর মান কিন্তু জানো 1, তাহলে 2, 1, m এর মান কি হবে? -1 0 1, এই তিনটা হবে, তাই না? তাহলে -1 0 1, এই তিনটা যে কোনো একটা। হ্যাঁ, আচ্ছা তাহলে 2 1 -1 0 1, দেখো অ্যান্সার হয়ে গেল বি। আচ্ছা তারপর দেখো, এটা তো ভাইয়া মাত্রই দেখাইলাম যে পিডিএফ এরকম হতে পারে। আচ্ছা 3p উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? 3p উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? সহজ কথা, যেহেতু 3p লেখা আছে এটাকে ভাঙলে কিন্তু ত্রিমাত্রিক ভাবে তিনটা পাওয়া যাবে, 3px 3py 3pz, তাহলে কয়টা হইলো ভাই অরবিটাল? 3টি, তাহলে অ্যান্সার হচ্ছে 3, মানে সোজা কথা, p থাকলে 3টা। আচ্ছা উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4 n = 1 বিশিষ্ট অরবিটাল কোনটা? সোজা কথা, এত কিছু দেখার দরকার নাই, l = 1 মানে কি sp, p হবে, তার মানে এটা p অরবিটাল, শেষ, আর কিছু দেখার দরকার নেই। আচ্ছা নিচের কোন অরবিটালটি বৃত্তাকার নয়? বৃত্তাকার অরবিটাল একটাই, s হইলে l0 m0, তো আলটিমেটলি l0 না হইলেই অ্যান্সার। তাহলে দেখো এটা বৃত্তাকার, এটা বৃত্তাকার, এটাও বৃত্তাকার, তাহলে বৃত্তাকার নয় বলছে, তাহলে অ্যান্সার কিন্তু সি।
নয়টা দেখো, অনেক সময় ইদানিং এই টাইপের প্যাচ দেয়, কোনটা নয় এরকম আর কি। আচ্ছা, এরপরে যেটা ডি, ডি কিন্তু অলরেডি ভাই তোমাদেরকে বুঝাইছি, এল এর মান 2 মানে টেকনিক্যালি বোঝানো 2 অক্ষ বরাবর থাকে অথবা 2 অক্ষের তলে থাকে। তো ভাই অলরেডি পড়াইছি, এক্স ওয়াই থাকলে এক্স ওয়াই এর মধ্যতলে, ওয়াই জেড থাকলে ওয়াই জেড মধ্যতলে, জেড এক্স থাকলে জেড এক্স মধ্যতলে, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার থাকলে এক্স এর উপর এবং ওয়াই এর উপর তার মাঝখানের অংশ আর কি। আর জেড স্কয়ার মানে জেড এর উপর আর এক্স ওয়াই এর মধ্যে এই জিনিসটা ঘুরতে থাকবে, আর কিছু না। আচ্ছা, তো এরকম ভাবে 5টা। তো দেখো কি লিখছে, একটি 4D ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সেট কোনটা? 4D বলছে, তাই না ভাইয়া? তাহলে এন এর মান তো 4, এল এর মান কত ভাইয়া ডি এর জন্য? এস পি ডি এফ, এল এর মান কত ছিল ভাইয়া? 0 1 2 3, তাহলে 2, এল এর মান 2। তাহলে এম এর মান কত হবে ভাইয়া? -2 -1 0 1 2 এরকম। আচ্ছা, তাহলে আর স্পিন তো ওই যে প্লাস হাফও থাকতে পারে মাইনাস হাফও থাকতে পারে, যে কোনো একটা থাকলেই ঠিক আছে। তাহলে দেখো অ্যান্সার কি 4 2 হবে সিরিয়ালে, 4, 2, বাকি পুরাটা এরকম। তাহলে 4 2 কোথায় আছে? এখানে 4 2 আছে, এখানেও 4 2 আছে, ফাইন। আচ্ছা, তাহলে এই দুইটা হবে না, প্রথম কথা হচ্ছে এই দুইটা হবে না। এবার দেখো 4 2 সব ঠিক আছে, তাহলে এম এর ভ্যালু +1 ঠিক আছে, কিন্তু স্পিন কি কখনো শূন্য হয়? স্পিন প্লাস হাফ অথবা মাইনাস হাফ হয়, তার মানে অ্যান্সার কিন্তু ডি। তার মানে আমার অ্যান্সারটা কি আসতেছে ভাইয়া? ডি। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আসি, ডি অরবিটালের জন্য নিচের কোন তথ্যটি সঠিক নয়? সঠিক নয় বলছে, হ্যাঁ। এল এর মান 2 ঠিক আছে, এম এর মান হচ্ছে -2 -1 0 1 2, এটাও ঠিক আছে। অরবিটালের সংখ্যা 10টি না রে বাবা, অরবিটালের সংখ্যা 5টি। কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ডি জেড স্কোয়ার, এরকম 5টা। তাহলে এটা ভুল, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 10টি, কারণ প্রতিটি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 5টা, তাহলে 5 দুগুণে 10টাই হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু সি, কোনটি নয় বলছে। আচ্ছা, অরবিটাল কি? 5টি ডি অরবিটালের নাম লেখা এবং এদের দ্বিমাত্রিক চিত্র অঙ্কন করো। এই যে দেখো ডিওতে আসছে 2021 সালে, এই যে চিত্র তো নরমালি অঙ্কন করা শিখাইছি তোমাদেরকে। আর 5টার নাম তো এই যে এইভাবে নামগুলো লিখবা। আর অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা 90 to 95%, ইলেকট্রন থাকার সম্ভাবনা 90% থেকে 95%, তাকে বলা হয় হচ্ছে অরবিটাল। এটা যদি আবার ইয়ে দিয়ে দেখো, ওই যে শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা টার্ম আছে সাই স্কয়ার, এটা দিয়ে সম্ভাবনা বোঝায়। যদি এরকম লেখো 0.9 থেকে 0.95, এইটার অর্থও কিন্তু এরকম যে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0.9 থেকে 0.95, ওইটাকেই বলা হয় অরবিটাল, ঠিক আছে, ওইটাকেই বলা হয় অরবিটাল, এইভাবেও লেখা যায়। আচ্ছা, ওকে, তারপর এল ইকুয়াল টু 3, এটা এফ এর জন্য আর কি, হ্যাঁ। এফটা টেকনিক্যালি 3টা অক্ষ জুড়েই থাকে, তো এইটা আমাদের ফার্দার ডিসকাশনের বিষয় না, কারণ এটা আমাদের সিলেবাসের মধ্যে নাই, বা শর্ট সিলেবাস লং সিলেবাস কোনো সিলেবাসই নেই, সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আচ্ছা, তো কোয়ান্টাম সংখ্যা ভাইয়া কিন্তু অলরেডি পড়াইছি। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি আবার একটু রিক্যাপ করি। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন 4টা সংখ্যা, যে 4টা সংখ্যা দিয়ে আমরা ইলেকট্রনের অবস্থান সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি। কি কি ছিল? এন, এল, এম, এস, এই 4টা ছিল, তাই না? যেখানে এন দিয়ে বোঝাইতো আকার, এল দিয়ে আকৃতি, এম দিয়ে হচ্ছে দিক বিন্যাস, এটা হলো ঘূর্ণন দিক। এই 4টা সংখ্যা দিয়ে সবকিছু বোঝানো হইতো। আচ্ছা, এটা আমরা অলরেডি পড়ছি। তো এবার দেখো যে এখানে একটা সামারি আর কি, এন দিয়ে প্রধান কোয়ান্টাম সংখ্যা বোঝায়, যেখানে 1 2 3 4 5 পূর্ণ সংখ্যা থাকবে। এই যে আবর্তনশীল, কোন কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনটি আবর্তন করে তা জানা যায়। কক্ষপথের আকার ছোট না বড়, মানে আকার জানা যায়, ঠিক আছে। এখান থেকে আকার, এরপরটা দিয়ে আকৃতি, ভাই কিন্তু অলরেডি এগুলো পড়াইছি, হ্যাঁ। আর এল এর মান কি? যে 0 থেকে n-1 পর্যন্ত, এটা কিন্তু এল ইকুয়াল টু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি লিখছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত? ওই যে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। আচ্ছা, তারপর দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি? এম। এল এর যে কোনো মানের জন্য এম এর মান হচ্ছে 0 সহ -L থেকে +L সংখ্যা রেখা, যেটা ভাই অলরেডি দেখাইছি। এটা দিয়ে কি বোঝায় আসলে? ত্রিমাত্রিক ভাবে কিভাবে বিন্যস্ত আছে, দিক বোঝায়, ত্রিমাত্রিক দিক। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস দিয়ে কি বোঝায়? +হাফ -হাফ, মানে হচ্ছে ইলেকট্রন নিজ অক্ষের কোন দিকে ঘুরে, ঘূর্ণন দিক সম্পর্কে জানা যায়। আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? এটা আমরা সবাই জানি, সিম্পল, আকার না, অবস্থান না, গতিও না, দিক। চুম্বকীয় মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মানে এম, এম দিয়ে আসলে ত্রিমাত্রিক দিক বুঝায়, ত্রিমাত্রিক দিক বিন্যাস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কয়েকটা এক্সাম্পল আছে, যে ধরো কে এল এম এন, তাই না, এমনি পড়ছি। তো কে মানে হচ্ছে আসলে এন এর মান 1, ওই যে অরবিট কে এল এম এন দিয়ে প্রকাশ করা হয়, এন এর মান 1, এন এর মান 1 হইলে এল কি হবে? 0 থেকে n-1। তো দেখো 0 থেকে n-1, হ্যাঁ। তাহলে 0 থাকলো, n-1, 1 - 1 মানে কত? 0, 0ই থাকলো। আর এল এর মান 0 মানে কি? এটা আসলে এস অরবিটাল, মানে এস সাবশেল আর কি বলা যায়। এখন এখানে
উপশক্তি স্তর সংখ্যা হচ্ছে 1, অরবিটাল কয়টা হবে মানে m কোয়ান্টাম সংখ্যা, এটা হবে m এর ভ্যালু কি প্লাস মাইনাস l, তাই না? মাইনাস l থেকে প্লাস l, তাহলে শূন্যই হবে। তাহলে অরবিটাল সংখ্যাও একটা, তাহলে ইলেকট্রন কয়টা হলো ভাইয়া? দেখো উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 2 × 12 + 1, তাহলে l এর মান তো শূন্য, তাহলে দুইটা। আবার এত কঠিন ভাবে না, সহজভাবে চিন্তা করো, যে কয়টা অরবিটাল, প্রতিটা অরবিটালে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে দুইটাই থাকবে, তাহলে মোট ইলেকট্রন 2, তাহলে প্রথম শক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টা হলো? দুইটা। আচ্ছা এল এর জন্য দেখি, n এর মান 2, তাহলে এখানে দেখো n এর মান যদি 2 হয় তার মানে কি 0 থেকে n-1, এ থেকে 1 বিয়োগ 1, তার মানে দুইটা সংখ্যা পাবা, 0 আর 1, 0 এর জন্য পাবা 2s, 1 এর জন্য পাবা 2p, তাহলে উপশক্তি স্তর কয়টা? দুইটা। এখন s এর জন্য অরবিটাল পাবা একটা, p এর জন্য অরবিটাল পাবা তিনটা, তাহলে একটাতে ইলেকট্রন থাকে দুইটা, তিনটা থাকে 6টা। আচ্ছা আরেকটা মজার জিনিস খেয়াল করছো, 1 নম্বর কক্ষপথে অরবিটাল একটা, 2 নম্বর কক্ষপথে অরবিটাল 4টা, মানে স্কয়ার আকারে চেঞ্জ হইতেছে না, মানে n যদি অরবিট হয়, অরবিটাল কিন্তু তোমার n স্কয়ার, এজন্যই তো তোমার মোট ইলেকট্রন সংখ্যা হয় 2n², মানে প্রতিটা অরবিটালে ইলেকট্রন দুইটা করে না, তাহলে 2n² হলো অরবিটাল সংখ্যা। দেখো 2 আর 6 যোগ করলে কত হয়? 8। শেষ। পরের পৃষ্ঠায় আসো, m এর মান 3, KLM 3, n এর মান 3, তাহলে কি 0 1 2, 3s 3p 3d, একটার জন্য একটা, p এর জন্য 3টা, d এর জন্য 5টা, তাহলে 1 এর জন্য 2, 3 এর জন্য 6, 5 এর জন্য 10 টোটাল ইলেকট্রন থাকলো। এবার খেয়াল করো তো মোট অরবিটাল কয়টা হইলো? 5 3 8 1 9, 9টা না? তার মানে কি 3 নম্বর শক্তি স্তরে 3² 9টা অরবিটাল পাওয়া যায়, আর এর 2 দিয়ে গুণ করলে 18টা ইলেকট্রন পাওয়া যায়। 4 নাম্বারটা আমরা সলভ করি, চলো। KLMN, n এর মান হলো 4, তাই না? তাহলে l এর ভ্যালু কত কত থাকবে বলো তো? 0 1 2 3, মানে n-1 পর্যন্ত। 0 এর জন্য আমরা পাবো 4s, মানে যেহেতু 4 নম্বর শক্তি স্তর, 4p 4d 4f, ঠিক আছে? তাহলে কয়টা উপস্তর থাকলো? 4টা। যে যত নাম্বার শেল থাকবে ততগুলাই সাবশেল, মানে যতগুলা প্রধান শক্তি স্তর ততগুলাই উপশক্তি স্তর থাকবে। আচ্ছা এবার দেখো, এস এর জন্য পাবো একটা 0, পি এর জন্য পাবো -1 0 1, ডি এর জন্য পাবো -2 -1 0 1 2, এফ এর জন্য পাবো -3 -2 -1 0 1 2 3। তাহলে একটা পাইলে এখানে অরবিটাল, এখানে পাইলা 3টা, এখানে পাইলা 5টা, এখানে পাইলা 7টা, টোটাল কয়টা দেখো? 7 3 10 1 11 আর 5 16, 4 নম্বর শক্তি স্তরে 16টা অরবিটাল, মানে কি n²। আচ্ছা একটাতে ইলেকট্রন থাকবে দুইটা, প্রতিটাতে দুইটা করে আর কি, 3টাতে থাকবে 6টা, 5টাতে থাকবে 10টা, 7টাতে থাকবে 14টা, মোট ইলেকট্রন কয়টা দেখো? 24 37 2 32, তাহলে মোট 32, ওই যে 2n²। দেখছো প্রমাণ কিন্তু হয়ে গেল আমাদের। হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো পড়ো। হ্যাঁ আচ্ছা এরপর আসি ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট লেখো। আচ্ছা ঠিক আছে, ফ্লোরিন হচ্ছে 9, তাই না? তাহলে কি লিখবো? 1s2 2s2 2p 5 এরকম। আচ্ছা শেষ ইলেকট্রনটা তো এদিকেই আছে, তাই না? একটু সুন্দর করে লিখি, দেখো 1s 2s 2p, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা ঠান্ডা মাথায় দেখো, এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ওই যে হুন্ডের নীতি আগে ফিল আপ করে, একটু পরে তো হুন্ডের নীতিগুলো পড়বই, ফিল আপ করে এসে তারপর ঢুকবে, এটা 8, এটা 9, তাহলে 9 নম্বর ইলেকট্রনটা এখানে আছে। হ্যাঁ আমরা নরমালি যখন এগুলোকে মার্কিং করি, তাহলে দেখো এটা 2p তে আছে না, p এর m এর মানগুলা কি কি বলতো? যেহেতু p এর l এর মান হচ্ছে 1, তাহলে এটার ভ্যালুগুলো কি আসবে? -1 0 1। আমরা আর কি এভাবে সিরিয়ালি মার্কিং করি সংখ্যা রেখার মতো, যাতে হিসাবটা সুবিধা হয়। তাহলে দেখো তো n এর মান কত? 2p তে আছে, তাহলে n এর মান 2, l এর মান কত? কোথায় আছে? p তে আছে, তাহলে l এর মান 1, m এর মান কত? কোথায় আছে? মাইনাসে আছে, 0 তে আছে না 1 এ আছে? 0 তে আছে, তাহলে 0। স্পিনের মান কত? স্পিনের মান প্লাস হাফ না মাইনাস হাফ? কি বলছিলাম? অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস, ক্লকওয়াইজ হলে মাইনাস, মানে এই যে উল্টাটা হলে মাইনাস, তাহলে -1/2। এটা হচ্ছে ফ্লোরিনের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট। ঠিক আছে, এরকম করে বাকি সবগুলো বের করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা অ্যালুমিনিয়াম মৌলের 3p1, আচ্ছা এটা তো একটু আগে করাইছি, 311। সিম্পল জিনিস। আচ্ছা তারপর দেখো নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট সংখ্যার মানের কোন সেটটি অবাস্তব, কোনটা অবাস্তব খেয়াল করো। এগুলো হলো n l m s। আচ্ছা স্পিন সবগুলো ঠিক আছে, সমস্যা নাই। n 3 5 4 3 এটা সমস্যা না। এল এর মান দেখো, এল এর মান n এর চেয়ে কম হইতে হবে। হ্যাঁ এটা কম আছে, এটা কম আছে, এটা কম আছে, এটা কম আছে, ফাইন। m এর মান দেখবা l এর চেয়ে বেশি হবে না, এটা দেখো l এর রেঞ্জের চেয়ে বেশি। m এর মান কত হবে? l এর রেঞ্জের মধ্যে -2 থেকে +2, তো -3 তে চলে গেছে, তার মানে এটা রং, অবাস্তব। বাকিগুলো কিন্তু ঠিক আছে, রেঞ্জের মধ্যেই আছে, সো অ্যানসার কিন্তু আমার এ।
অ্যান্সার আসবে আমার এ। এটা হলো ভুল, অবাস্তব। কোন একটি মৌলের প্রধান শক্তি স্তরের মান n = 4 হলে উক্ত স্তরে মোট অরবিটাল কয়টা? ওই যে বলছিলাম n যদি প্রধান শক্তি স্তর হয় অরবিটাল সংখ্যা হবে n স্কয়ার, তাহলে 4 যেহেতু, তাহলে 4 স্কয়ার = 16টা। 16টা, তাহলে 16টি। এটাকে প্রমাণ সহ দেখাইছি। আচ্ছা, তারপর এটা তাহলে গেল আমাদের কি টাইপ 4 শেষ হইলো। হ্যাঁ, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপ 3। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আউফবাউ, হুন্ড, পলির বর্জন নীতি। দুইটার ইন্টারলিঙ্কড আর কি। হ্যাঁ, তো দেখো এমসিকিউ তে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে অলমোস্ট অনেকবার রেগুলার রিপিটেশনে আসছে, জিএসটিতে আসছে, এগ্রিগুচ্ছতে আসছে, সাস্টে আসছে। এই বছর রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে এই বছর। এবার এছাড়াও অনেকবার কিন্তু আসছে রিপিটেশন। তারপর দেখো জগন্নাথ ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি আসছে কিন্তু। পাশাপাশি রিটেনে দেখো জগন্নাথে আসছে। সো আলটিমেটলি রিটেন বলো এমসিকিউ বলো দুইটার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, আচ্ছা নীতিগুলো আর কি। তো চলো প্রথমে নীতিগুলো পড়া শুরু করি। ফার্স্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আউফবাউ, হুন্ড, পলির বর্জন নীতি। হ্যাঁ, এটার প্রথম নীতিটা আগে পড়বো, সেটা হচ্ছে আউফবাউ নীতি। আমাদের অনেকের ধারণা যে আউফবাউ নীতিটা হচ্ছে একজন ব্যক্তির নামে করা। না ভাইয়া, এটা হচ্ছে আসলে আউফবাউ একটা জার্মান শব্দ। এই শব্দটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ বা গড়ে ওঠা। তো আউফবাউ মানে হচ্ছে আস্তে আস্তে গড়ে ওঠা, মানে ইলেকট্রন গুলা নিম্নতর শক্তি স্তর ফিল আপ করে আস্তে আস্তে উচ্চতর শক্তি স্তরে যাবে। কেন এরকম হয়? স্থিতিশীলতা অর্জন। ব্যাপারটা কি একটু বুঝাই তোমাদেরকে একটা পেজ নিয়ে। ধরো তোমার কাছে, তুমি ধরো কমান্ডিং অফিসার। হ্যাঁ, কমান্ডিং অফিসার, তোমার কাছে দুইটা গ্রুপ আছে আর্মির, একটা গ্রুপ এ, একটা গ্রুপ বি। এখানে 10 জন আর্মি আছে, এখানে 100 জন আর্মি আছে। তো বুঝতেই পারতেছো এখানে এনার্জি কিন্তু কম, মানে মোট শক্তি কম, এখানে কিন্তু মোট শক্তি অনেক বেশি, তাই না? আচ্ছা ভাইয়া খেয়াল করো তো, এখানে এনার্জি কম ঠিক আছে, বাট ওদেরকে কন্ট্রোল করা কিন্তু ইজি না? কন্ট্রোল করা ইজিয়ার, বাট এদেরকে কন্ট্রোল করা কিন্তু ডিফিকাল্ট। এদেরকে কন্ট্রোল করা কিন্তু ডিফিকাল্ট। তাহলে যেখানে কন্ট্রোল করা ইজিয়ার সেখানে স্থিতিশীলতা বেশি, তাই না? সেখানে কি বেশি? স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা। এখানে স্থিতিশীলতা বেশি, এখানে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা কিন্তু কি কম, বিদ্রোহ হওয়ার চান্স আছে আর কি। তাহলে বলো তো, তোমাকে কমান্ডিং অফিসার রাখলে তুমি কোথায় স্বাচ্ছন্দ্য বোধ করবা কমান্ডিং করতে? আগে এ গ্রুপে কমান্ডিং করবা, তারপর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হলে বি গ্রুপে করবা। তো শুরুতেই কোথায় করবা? আগে এতে যাবা। ঠিক তেমনি ইলেকট্রনও সেম স্ট্যাবিলিটি খুঁজে। তো ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে যাবে যেখানে স্ট্যাবিলিটি বেশি, তারপর আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে গমন করবে। এটাই আউফবাউ নীতি। আউফবাউ নীতির যে ফর্মুলা ইউজ করে আউফবাউ নীতিটা বের করা হয় সেটা হচ্ছে N+L থিওরি। এটা আসলে বোর-ব্যারি নীতি বলা হয়, এটাকে বোর-ব্যারি নীতি বলা হয়। আরো অনেকগুলো নাম আছে, বোর-ব্যারি নীতি বলা হয়। এই নীতি দিয়ে বোঝা যায় কিভাবে কোথায় ইলেকট্রন আগে ঢুকবে পরে ঢুকবে। N+L এর মান যার যত বেশি তার শক্তি তত বেশি। N+L এর মান যার যত বেশি তার শক্তি বেশি। শক্তি বেশি মানে স্ট্যাবিলিটি কম, মানে ওই যে স্থায়ী হওয়ার প্রবণতাটা কম আর কি। হ্যাঁ, আবার N+L সমান হইলে কি হবে? যখন n এর মান বেশি, মানে N+L যদি সমান হয়, সমান হইলে যার n এর মান বেশি তার শক্তি বেশি, তার মানে তার স্ট্যাবিলিটি কম। দেখাচ্ছি দুইটার উদাহরণই ভাই তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তার একটা পেজ নেই। সে ফর এক্সাম্পল, তুমি এক্সাম্পলে আসলো যে 4s ইলেকট্রন আগে যাবে নাকি 3d তে আগে যাবে। এটা আমরা সবাই পারি কম বেশি। দেখো তো, এটার n এর ভ্যালু হচ্ছে 4, l এর ভ্যালু, s এর জন্য l এর ভ্যালু কত? 0, তাহলে N+L এর ভ্যালু কত? 4। এটার n এর ভ্যালু কত ভাইয়া? 3, l এর ভ্যালু কত? d এর জন্য 2, তাহলে টোটাল N+L এর ভ্যালু কত হলো? 5। তাহলে এখানে শক্তি বেশি, এখানে শক্তি কম, তাহলে ইলেকট্রন আগে যাবে কোথায়? 4s এ আগে যাবে, দেন যাবে কোথায়? 3d তে। আগে 4s দেন যাবে 3d, ঠিক আছে? আচ্ছা, এখন যদি ধরো এক্সাম্পল আসলো 4p তে আগে যাবে নাকি 3d তে আগে যাবে। হ্যাঁ, 4p বা 3d। দেখো তো, এটার n এর মান হচ্ছে 4, l এর মান কিন্তু 1, 4 + 1 যোগ করলে হয় 5। এটার n এর মান 3, l এর মান 2, 3 2 যোগ করলে হয় 5। যখন N+L এর মান সমান হয় তখন দেখতে হয় n এর মান বড় কার? n এর মান বড় হচ্ছে ওর, তাহলে ওর শক্তি বেশি। ইলেকট্রন কোথায় যাবে? যেখানে শক্তি কম। তাহলে এখন আগে 3d তে যাবে, তারপর 4p। এখন আগে 3d তে যাবে, তারপর 4p তে যাবে, ঠিক আছে? মানে এখানে ফ্যাক্টর হিসাব করবে n এর মান যেখানে কম সেখানে আগে যাবে, এখানে হিসাব করবে হচ্ছে N+L এর মান যেখানে কম সেখানে আগে যাবে। সিম্পল। তাহলে দুইটা উদাহরণই তোমরা আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওইভাবে এই জিনিসটা দেওয়া হয়েছে। যেমন দেখো 4s 3d এর হিসাবটা দেখো, 3d 4p এর হিসাবটা দেখো। এখানে হচ্ছে N+L যেটা কম সেখানে আগে গেছে, আর এই উদাহরণে হচ্ছে N+L তো সেম, N+L তো সেম, তাই n যেখানে কম সেখানে আগে যাবে। এটাই হচ্ছে সিস্টেমটা আর কি। মানে ওর শক্তি বেশি তো ওর কাছে পরে যাবে আর কি, ওই সিরিয়ালটা বুঝাইছে। আচ্ছা, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই।
এটা আমরা কি বললাম, এই জিনিসটা মোটামুটি ওই যে এখানে অলরেডি ওই কথাবার্তায় আবার লিখছে যে সমান হলে কি হবে আর বড় ছোট হলে কি হবে, যেটা আমরা অলরেডি একটা পেজ নিয়ে পড়ে ফেলছি। এই জিনিসটা জাস্ট একটা এক্সাম্পলের খাতিরে ইউজ করা হয়েছে, নাথিং এলস। হ্যাঁ, আচ্ছা, তো চলো এবার হচ্ছে পলির বর্জন নীতি পড়ি। পলির বর্জন নীতিতে কি বলছে ভাইয়া, একটি পরমাণুর চারটি মানে একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। ভাইয়া স্বাভাবিক না ব্যাপারটা, যে চারটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে ওর এক্সাক্ট পজিশন বোঝায়। এখন দুইটা ইলেকট্রনের যদি এক্সাক্ট পজিশন সেম হয়, তার মানে কি দুইটা ইলেকট্রন এক্স্যাক্টলি একই জায়গায় আছে? এটা তো অসম্ভব। ইলেকট্রন তো একে অপরকে বিকর্ষণ করবে, তাহলে এক জায়গায় কেমনে থাকবে? তাহলে আসলে চারটা কোয়ান্টাম সংখ্যার কোনো না কোনো একটা চেঞ্জ হবে দুইটা ইলেকট্রনের মধ্যে, ঠিক না? দুইটা ভিন্ন ইলেকট্রনের মধ্যে। এখন দুইটা যদি একটা ইলেকট্রনকে তুমি নির্দেশ করো, মানে বুঝছো না, যে ধরো আমাকে বললা যে আপনার বাসা কই, আমি বললাম আমার বাসা হচ্ছে অমুকের বাসার পাশে, ও বলল ওর বাসা আমার বাসার পাশে। আলটিমেটলি বাসা তো আসলে ধরো ধরো আমার বাসার এক্সাম্পল যদি দিই, সে ফর এক্সাম্পল ধরো আমি বললাম আমার বাসা এখানে, আমার আব্বা বলল আমাদের বাসাও এখানেই, তো বাসাটা তো আর চেঞ্জ হইতেছে না, বাসাটা তো ফিক্স, তার মানে বাসাটার নাম্বার ডিজিট সবকিছু তো সেম থাকবে, কথাটা বুঝো? ঠিক তেমনি ইলেকট্রন যদি একটাই হয়, ওইটারে যদি তুমি দুই তিন ভাবেও ডিসক্রাইব করতে যাও না কেন, ওই অ্যাড্রেস গুলো সেমই আসবে। কিন্তু ইলেকট্রন যদি দুইটা ভিন্ন হয়, সেই ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যাও ভিন্ন হইতে বাধ্য, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমি যদি ম্যাগনেসিয়ামের কথা খেয়াল করি, দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামে কি আছে, সর্বশেষ দুইটা ইলেকট্রনের কথা যদি বলি, ম্যাগনেসিয়াম তো 12, এটা কি লিখবো আমরা 1s2 2s2 2p6 3s2, ঠিক আছে? তাহলে দেখো এখানে 10 আর 12, তাহলে এখানে n এর মান কত ভাইয়া? এটাকে যদি এভাবে লিখি 3s, এইটুক পর্যন্ত তো 10টা চলে গেছে, তাহলে এই যে 11 12, মানে এটা হলো 11 এটা হলো 12। তাহলে দেখো তো আমি যদি একটা মিনিট, আমি যদি এটার 11 আর 12 নম্বর ইলেকট্রনের সেটটা বের করি, ঠিক আছে? 11 নম্বর 12 নম্বর ইলেকট্রনের সেট যদি বের করি, NLMS, হ্যাঁ, সুন্দর করে যদি একটু বের করতে যাই, জাস্ট এ মিনিট। আচ্ছা, তাহলে দেখো তো 11 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে? 3 আছে, তাহলে n এর মান কিন্তু 3, n এর মান 3, 12 নম্বরটাও 3 তেই আছে, সমস্যা নেই। s এ আছে, s এর l এর মান কত? 0, এটার জন্য 0, m এর মান s এর জন্য 0 আর 0, কিন্তু ও আছে পজিটিভ স্পিনে আর এ আছে নেগেটিভ স্পিনে, মানে দুইটা ইলেকট্রন, একটা পরমাণুরই দুইটা সেম ইলেকট্রন যদি মানে আমরা প্রকাশ করতে যাই, তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যা কখনোই সেম হবে না, একটা না একটা চেঞ্জ আসবে। এখন যদি এটা আবার বলতো একটা পরমাণু না, দুইটা ভিন্ন পরমাণু আছে, ফ্লোরিনের 11 নাম্বার আর ক্লোরিনের 11 নাম্বার, দুইটার কিন্তু আবার কোয়ান্টাম সংখ্যা সেম, ফ্লোরিন আর ক্লোরিন দুইটা কিন্তু ভিন্ন পরমাণু এখানে, তার মানে সূত্রটা কি, একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা মিলতে পারবে না, বাট দুইটা ভিন্ন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা মিলতে পারবে, কারণ আলটিমেটলি পরমাণু দিয়ে তো আর কিছু হইতেছে না, হইতেছে হচ্ছে ইলেকট্রন কত নাম্বার, সেই অনুযায়ী কিন্তু আমরা আসলে ছকগুলা বসাই, সেটা হিলিয়ামের হোক, নিয়নের হোক, আর্গনের হোক, বা অ্যালুমিনিয়াম হোক, ফ্লোরিন হোক, ক্লোরিন হোক, যারাই হোক না কেন, আমরা সিরিয়াল ইলেকট্রন পাইলাম ধরো 7টা, কেমনে সাজাবো এটা আমরা জানি, সেইভাবে আমরা কোয়ান্টাম সংখ্যাটা ডিফাইন করি, কারটা বসাইতেছি সেটা ফ্যাক্ট না। এজন্যই বলছে একটা পরমাণু দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা ভিন্ন, কিন্তু দুইটা ভিন্ন পরমাণুর যদি একই ইলেকট্রনকে নির্দেশ করে 11 নম্বর, তো তাদের কোয়ান্টাম সংখ্যা আসলে সেমিত হবে, তাই না? এই আচ্ছা খেয়াল করো, তো এটা গেল আমাদের। তারপর দেখো কি বলছে, হুন্ডের নীতি। হুন্ডের নীতি হচ্ছে ওই যে এমটি বাস রুল। ধরো একটা বাস যদি খালি থাকে, তখন ধরো আমি উঠলাম, মনে করো আমি প্রত্যেকটা সিটে একজন করে বসতে দেখলাম, একজন করে বসা। কেন একজন করে বসা? নর্মালি আমরা কারোর সাথে ঘেসে ঘেসে বসতে পছন্দ করি না, আনকমফোর্টেবল ফিল করি, বা পাশে কেউ বসাচ্ছে একা বসতে পারলে বেশি একটা ভালো ফিল করি। তো হয় কি, এমটি বাস রুল কি, বাস যখন খালি থাকে সবাইকে একা 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 করে বসে, তারপর যখন আরো মানুষজন ঢুকে তখন ওই ডাবল 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 করে বসে। হ্যাঁ, নর্মাল কেস আর কি। তো হুন্ডের নীতিও সেম বলছে, ইলেকট্রন গুলা জোড়ায় জোড়ায় যে এমনি ঢুকবে না, আগে যদি 3টা খালি থাকে আগে 3 রুম ফিল আপ করবে, তারপর একটাতে ভরবে। যেমন যে হোস্টেল মেস গুলাতে আছে না, ধরো 3 রুম আছে, তোমরা ধরো 3 জন ভর্তি হইলা, তা 3 জন কিন্তু আসলে 3 রুমেই থাকবা শুরুতে। তারপর যখন ধরো আরো 3 জন যুক্ত হলো, তখন কি হবে, সিরিয়াল ওয়াইজ প্রথমটা আগে ভরবে, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, এই আর কি। তো এখন হুন্ডের নীতির ক্ষেত্রে একটা মজার জিনিস আছে, হ্যাঁ, মোটামুটি খেয়াল করো, 1s এর ক্ষেত্রে কিন্তু দুইটাই ঢুকবে, এখানে হুন্ডের নীতি প্রয়োগ করার কিছু নাই। 2s এর ক্ষেত্রে দেখো দুইটাই ঢুকবে, এখানেও হুন্ডের নীতি প্রয়োগ করার কিছু নাই। 2p তে খেয়াল করো, যদি প্রথমে একটা ইলেকট্রন থাকে, তাও কিন্তু হুন্ডের নীতি প্রয়োগ করার কিছু নাই। হুন্ডের নীতি কখন প্রয়োগ করতে হবে বলতো, আরেকটা যদি ইলেকট্রন আসে, এখন আরেকটা ইলেকট্রন এসে যদি এখানে বসে, তাহলে তো রং, মানে মানে ওই সময় ঠিক আছে, কিন্তু যদি আবার আরেকটা ইলেকট্রন এখানে না এসে এখানে বসে, তাহলে কিন্তু রং। তার মানে রাইট আর রং এর কোশ্চেন কত নম্বর ইলেকট্রন আসতেছে দেখো তো, 4 5 6 নাম্বার। তার মানে ফ্রম 6th ইলেকট্রন আমাদের হুন্ডের নীতি কাজ করা শুরু করে। তার মানে বুঝছো, প্রথম 5টা ইলেকট্রনের জন্য হুন্ডের নীতির কোনো দরকার নেই,
প্রথম 5টা ইলেকট্রনের জন্য কিন্তু হুন্ডের নীতির দরকার নাই। তার মানে কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বোরন পর্যন্ত হুন্ডের নীতি খাটুক বা না খাটুক কোনো কিছু যায় আসে না। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। 6 নম্বর ইলেকট্রন, এই যে 6 নম্বর ইলেকট্রন কোথায় আসবে? এখানে তো আর বসবে না, সিঙ্গেল বসার চেষ্টা করবে, এই যে সিঙ্গেল বসার চেষ্টা করবে। ঠিক আছে, এই তাহলে 6 নম্বর ইলেকট্রন আসলেই কেবল হুন্ডের নীতি অ্যাপ্লাই করা শুরু হবে আর কি, সহজ কথা। এটাও কিন্তু একটা টেকনিক। তাহলে যদি কখনো প্রশ্ন আসে কত নম্বর ইলেকট্রন পর্যন্ত হুন্ডের নীতি মানার দরকার নেই, 5 নম্বর ইলেকট্রন পর্যন্ত, 6 থেকে মানতে হবে। আচ্ছা, বা কত নম্বর মৌল পর্যন্ত মানার দরকার নেই? 5 নম্বর কে? বোরন, তাই না? আচ্ছা, ওকে। তারপর চলো দেখো কোনটি পি এর সঠিক ইলেকট্রন বিন্যাস? ফসফরাস। ফসফরাস কিন্তু 15 নম্বর, তাই না? 15। তাহলে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p3, এরকম কিন্তু দেখো 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে অ্যানসার কিন্তু বি, ফসফরাসের সঠিক ইলেকট্রন বিন্যাস। দেখো জাহাঙ্গীরনগরে এবার আসছে, ইজি না কোশ্চেনটা? আচ্ছা, তারপর দেখো কোনটি আয়রন 2+ এর সঠিক ইলেকট্রন বিন্যাস? আচ্ছা, আয়রন কিন্তু 26 নাম্বার, 26। তাহলে কি লিখবো? আর্গন, আর্গন পর্যন্ত, আচ্ছা পুরোটাই লিখি। 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কোথায় যাবে আগে? 4s2 3d6। এখন একটা মজার জিনিস বলি, আয়রন 2+ বলছে, তাই না ভাইয়া? আয়রন 2+ যখন বলবে মানে দুইটা ইলেকট্রন মুক্ত করছি। মুক্ত সবসময় সর্বশেষ কক্ষপথ থেকে হবে, মুক্ত সবসময় সর্বশেষ কক্ষপথ। এখানে সর্বশেষ কক্ষপথ কি? 4s। এই দুইটা তখন মুক্ত হয়ে যাবে। আয়রন 2+ এর ক্ষেত্রে 4s টা হয়ে যাবে 0, বাকি সব ঠিক থাকবে। 3d6 3p6 3s2 2p6 2s2 1s2, তাহলে এই জিনিসটা থাকবে আর কি। অ্যানসার তাহলে বি। দেখো 10 18 6 24, হ্যাঁ অ্যানসার তাহলে বি, এই জিনিসটা হবে সিম্পল। হ্যাঁ, আচ্ছা। তারপর কোনটি সর্বোচ্চ শক্তি স্তর? ওই যে n+l দিয়ে হিসাব করো। এটার হচ্ছে n+l এর ভ্যালুগুলো চলো লিখি। এটা হলো 3 আর 2 5, এটা হলো 4 আর 2 6, এটা হলো 5 আর 0 5, এটা হলো 4 আর 0 4। ঠিক আছে, এই সুন্দর। তাহলে সবচেয়ে বেশি কোনটা হইতেছে আমার? বি। সবচেয়ে বেশি কোনটা হইতেছে আমার? বি 6। সবচেয়ে বেশি আমার লাগতেছে হচ্ছে বি 6। ঠিক আছে, ওকে। তারপর দেখো কোন পরমাণুগুলোর সর্ববস্থিত শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? মানে একই সংখ্যক ইলেকট্রন বলতে কোথায়? মানে সর্বশেষ কক্ষপথে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান বলছে কিন্তু। ঠিক আছে, খেয়াল করো। অক্সিজেন, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ মানে অক্সিজেনকে কিন্তু এইভাবে লেখা যায়, অক্সিজেন কিন্তু 8 নাম্বার, তাই না? লেখা যায় 2 6। নাইট্রোজেন 7 নাম্বার, এটা লেখা যায় 2 5, তাহলে কিন্তু সমান হইলো না, বাদ। কার্বনকে লেখা যায় 2 4, ম্যাগনেসিয়ামকে লেখা যায় কিন্তু ধরো 2 8 2, এভাবে, এটাও কিন্তু ঠিক হইলো না। আচ্ছা, হিলিয়ামকে কি লেখা যায়? শুধু 2। কার্বনকে লেখা যায় 2 4, এটাও ঠিক হলো না। তাহলে অ্যানসার কিন্তু এই। কিভাবে? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, লিথিয়ামকে কি লেখা যায়? 2 1। কপারকে কি লেখা যায়? 2 8 8, তারপর কত? 10 18, তারপর হচ্ছে কত? আমরা লিখবো হচ্ছে 10, তারপর হচ্ছে 1, এইভাবে লেখে আর কি। হ্যাঁ, 2 8 8 10 1 মানে হচ্ছে তোমার 10 20 28 29। হ্যাঁ, ঠিক আছে। ওই যে 4s1 যেহেতু, ওর ক্ষেত্রে তো মনে আছে তোমাদের, ওই যে 4s1, আর এটাও কিন্তু ধরো 2s1। বাস এইভাবে হচ্ছে দেখো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু একটা, এটা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটা, আর এটা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু একটা। তো এটাকে আসলে ইন্ডিভিজুয়ালি এভাবে না লিখেও এইভাবে লেখা যায় 2 8 18 1, এইভাবে কিন্তু সুন্দর করে লেখা যায়। হ্যাঁ, সমস্যা নেই। তো এটা মোটামুটি আমাদের সলভড। ওকে, আচ্ছা। বা ইলেকট্রন বিন্যাস দিয়েও কিন্তু তোমরা দেখাইতে পারো। হ্যাঁ, এই যে দেখো 1s2 2s1, এটা কার? লিথিয়ামের। আমি একটু শর্টকাটে বোঝানোর জন্য জিনিসটা বোঝাচ্ছি। ধরো কপারটা যদি বোঝাও 29, কপারটা কিন্তু একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তাই না? 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে আসবে আবার কিন্তু 4s1 3d5, কারণ 3d5 আকারে বেশি স্থিতিশীল থাকবে এই কারণে। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথে একটা, এখানেও সর্বশেষ কক্ষপথে একটা। এইভাবে কিন্তু আসলে সুন্দর মতো আমরা চাইলে গুছায় লিখতে পারি, এভাবে চাইলে আমরা সুন্দর মতো গুছায় লিখতে পারি। আচ্ছা, যাই হোক, তাহলে এই জিনিসটা তাহলে আমরা ব্যাখ্যা ভালো মতো বুঝলাম আশা করি। এবার চলো একটু সামনের দিকে আগাই। তাহলে এটা আমার অ্যান্সার এ। তবে কি বলছে? কোবাল্ট আর কোবাল্ট 2+ এর মধ্যে জন্য কোন যোজ্যতা ইলেকট্রন বিন্যাসটি সঠিক? আচ্ছা, খেয়াল করো, কোবাল্ট কত নাম্বার সেটা হচ্ছে আমাদের আগে, ঠিক আছে, হিসাব করতে হবে। আয়রন তারপর কোবাল্ট মানে 27 নাম্বার। তাহলে কোবাল্ট যদি 27 নাম্বার হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো? ধরো আর্গন 18টা চলে গেছে আর্গন। হ্যাঁ, তারপর হলো 4s2 20টা 3d7, এটা আসবে 4s2 3d7। 4s2 3d7 কোথায় আছে? 4s2 3d7 এখানে আছে। তাহলে অ্যান্সার ডি, শেষের দেখাও দরকার নেই, কারণ কোবাল্ট 2+ যদি যাই সেক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন যাবে। তাহলে 4s0 3d7, তাহলে 4s0 3d7 শেষ। দেখো এটা
রাজশাহী ইউনিভার্সিটিতে এই বছর আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আগে আসছিল। তো কোশ্চেন ব্যাংক গুলো সলভ করলে কিন্তু আসলে কমন পাওয়ার বেশ ভালো একটা চান্স চলে আসে। আচ্ছা, আউবাউ নীতি অনুসারে কোন অরবিটালে ইলেকট্রন সর্বশেষ প্রবেশ করবে? n+l এর মান যার বেশি। তাহলে দেখো n+l হিসাব করি আবার, 3 আর 2 5, 4 আর 0 4, 4 আর 2 6, 5 আর 0 5। ঠিক আছে, তাহলে খেয়াল করো কোথায় সর্বশেষে প্রবেশ করবে যার শক্তি সবচেয়ে বেশি, তাহলে আলটিমেটলি 4D। ঠিক আছে, সি। রাজশাহী ইউনিভার্সিটি এই বছর আসছে, ডিউতে আগে আসছিল। দেখছো কমন পড়ে, প্রচুর কমন পড়ে। হ্যাঁ, এটা নিয়ে সন্দেহের কোনো কারণ নাই। আচ্ছা, তারপর দেখি কোনটি অধিক স্থিতিশীল। অধিক স্থিতিশীল কোনগুলা? দেখো, যেহেতু অধিক স্থিতিশীল হলো অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থা আর কি। হ্যাঁ, দেখো এটা হইল না, এটাও হইল না। এখন থাকলো এই দুইটা কন্ডিশন, খেয়াল করো। একটা আছে D5S2 আর একটা আছে D10S1। তোমরাই খেয়াল করো তো, এস এর শক্তি তো কম, এটা পূর্ণ অবস্থায় আর অর্ধপূর্ণ অবস্থায় শক্তি কাছাকাছি, কিন্তু এটা অর্ধপূর্ণ অবস্থার চেয়ে এটার পূর্ণ অবস্থার শক্তি অনেক বেশি। তাহলে আলটিমেটলি কোনটা বেশি প্রিফার পাবে? D10S1। তাহলে D10S1 শেষ। আচ্ছা, এগ্রিগুচ্ছতে আসছিল। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো পরমাণুর অরবিটালে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, 2D এর পূর্বে 2p তে ইলেকট্রন যায়। আচ্ছা, 2D তো নাই। হ্যাঁ, 2D তো নাই, আপাতত দেখি আর কি কি লিখছে। D তে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এটাও কিন্তু সঠিক, D তে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। D তে যেহেতু অরবিটাল 5টা, সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, আপাতত ধরে রাখতেছি। একটি অরবিটালে প্রবেশকৃত 2টি ইলেকট্রন স্পিন একই মুখে থাকবে। নো। 5s ও 3p এর মধ্যে 5s এর শক্তি কম সম্পন্ন, এটা তো কখনোই না, কারণ এটার n+l এর মান 5, এটার n+n এর মান হলো 4, তো 3p এর মান কম। আর 2D বলতে তো কিছু নাই, তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু বি। আলটিমেটলি অ্যান্সার কিন্তু আমার বি। বলছে কোনটি সঠিক। আচ্ছা, Fe3+ আয়নের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত? ওকে ফাইন, চলো হিসাব করি। Fe 26 আয়রন, তাহলে যদি আর্গন লিখি সেই ক্ষেত্রে 4s2, তাহলে 20টা, 3d6 26টা। তাহলে আয়রন 3+ যদি লিখি সেক্ষেত্রে কি হবে? আর্গন থাকবে 3টা, 2টা আগে এস থেকে চলে যাবে আর একটা চলে যাবে ডি থেকে। তাহলে ডিটাকে যদি আমরা সুন্দর করে লিখি, 3d, 5টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5, তাহলে অযুগ্মই তো 5টা, তাহলে 5টা অযুগ্ম ইলেকট্রন থাকবে, 5টা অযুগ্ম ইলেকট্রন থাকবে, সিম্পল। আচ্ছা, তারপর কোন দুইটি মৌলের 3D শেলে সমসংখ্যক ইলেকট্রন রয়েছে? কোন দুটি মৌলের 3D শেলে সমসংখ্যক ইলেকট্রন রয়েছে? খেয়াল করো। আচ্ছা, তো এটা যদি একটু সিম্পলি অ্যান্সার করতে যাই, খেয়াল করো তো, আয়রনের 3D তে আছে হচ্ছে 6টা। আচ্ছা, আর ম্যাঙ্গানিজের কয়টা আছে? দাঁড়াও একটু খেয়াল করো, ম্যাঙ্গানিজের থাকার কথা হচ্ছে 5টা। যদি সবগুলার ইলেকট্রন বিন্যাসগুলো একটু লিখি আর কি। হ্যাঁ, কে কে আছে এখানে? আমার কাছে হচ্ছে ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ। হ্যাঁ, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তারপর আয়রন আছে 26, তারপর কোবাল্ট আছে 27, নিকেল আছে 28, কপার আছে 29, ক্রোমিয়াম আছে 24। তাহলে খেয়াল করো, ক্রোমিয়ামের ক্ষেত্রে সবগুলার কিন্তু আসলে শুরুতে আগে কে থাকবে? আর্গন, 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 আর্গন। হ্যাঁ, সিরিয়ালে দিয়ে দিলাম, 18টা শেষ। তারপর ক্রোমিয়াম ব্যতিক্রমী, তাই না? এখানে হবে 4s1 19টা আর 3d5 24টা শেষ। আচ্ছা, এখন বলছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজও কিন্তু এই যে সিমিলার কেস হবে তোমার 4s2 3d5। আচ্ছা, আয়রনের হচ্ছে 3d6 4s2, কোবাল্ট হচ্ছে 3d7 4s2, নিকেল হচ্ছে 3d8 4s2, কপার হচ্ছে 3d10 4s1। বলছে 3d তে সমসংখ্যক ইলেকট্রন, এটা হচ্ছে ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ, তাহলে ক্রোমিয়াম এন্ড ম্যাঙ্গানিজ, অ্যান্সার হচ্ছে সি। শেষ হয়ে গেল। আচ্ছা, আর্সেনিকে কয়টি যোজন ইলেকট্রন রয়েছে? এটা সবচেয়ে ইজি। কিভাবে? আর্সেনিক হচ্ছে কোন শ্রেণীতে? 15 নম্বর গ্রুপে পড়ছে আর্সেনিক। হ্যাঁ, 15 নম্বর গ্রুপ। তো 15 নম্বর গ্রুপে কি আছে? সর্বশেষ কক্ষপথে আসলে ইলেকট্রন কয়টা থাকে? 5টা। তাহলে যোজন ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন মানে 5। হ্যাঁ, 5 শেষ, সিম্পল। আচ্ছা, এক্স ও ওয়াই পরমাণুদ্বয়ের সর্বশেষ স্তরে যথাক্রমে 3টি আর 6টি ইলেকট্রন আছে। আচ্ছা, সর্বশেষ 3টি ইলেকট্রন থাকা মানে কিন্তু গ্রুপ 13 মধ্যে পড়ছে। 3টি মানে কি? এস এ 2টা, পি তে একটা, হ্যাঁ এরকম আর কি। তাহলে 13 নম্বর গ্রুপে পড়ছে। সে ফর এক্সাম্পল ধরি এক্স হলো অ্যালুমিনিয়াম ধরলাম, আর ওয়াই তে লাস্টে 6টা ইলেকট্রন আছে। লাস্টে 6টা ইলেকট্রন মানে কি? এস এ 2টা, পি তে 4টা, তাহলে 6টা ইলেকট্রন মানে কি 16 নম্বর গ্রুপে পড়ছে। ঠিক আছে, 16 নম্বর গ্রুপ। 16 নম্বর গ্রুপ ধরো অক্সিজেন, অক্সিজেন। তাহলে ওদের মধ্যে যদি গঠন হয় যৌগ, কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড না, L2O3, মানে X2Y3, তাহলে X2Y3 শেষ। এভাবে রিলেট করে পড়বা, দেখবা সব ইজি।
আচ্ছা, কোন সেটটির সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে? আচ্ছা, বিজোড় ইলেকট্রন থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, ক্যালসিয়াম তো 20 নাম্বার, তাই না? এটা কিন্তু 4s2, আর্গন তো 18। আচ্ছা, তারপর দেখো একটা যেহেতু জোর হয়ে গেছে, বাকিটা দেখার দরকার নাই। সোডিয়াম নাম্বার, এখানে কিন্তু আসলে 3s1 আছে। আচ্ছা, সিলিকনের ক্ষেত্রে খেয়াল করো 14 নাম্বার। 14 মানে হচ্ছে 3p2, তাই না? এটার কিন্তু 3p2 মানে কিন্তু বিজোড় ইলেকট্রনই, কিন্তু px এ একটা, py তে একটা, তার মানে বিজোড় ইলেকট্রন। আচ্ছা, সালফার কিন্তু 16 মানে কিন্তু 3p4, তার মানে কি 3px py pz, এক এক এক, চারটা তো প্লাস এক, তার মানে এই দুইটা বিজোড়, তার মানে এই তিনটাতেই বিজোড় ইলেকট্রন আছে, তার মানে অ্যান্সার কিন্তু বি, বাকিটা দেখারও দরকার নাই। আচ্ছা, অ্যালুমিনিয়াম 3+ আয়নের ইলেকট্রন কনফিগারেশন কোনটি? আচ্ছা, খেয়াল করো, অ্যালুমিনিয়াম কিন্তু 13, তাই না? তাহলে এটা কি লেখা যায়? 1s2 2s2 2p6 10 3s2 3p1। এখন অ্যালুমিনিয়াম 3+ বলছে, মানে তিনটা ইলেকট্রন চলে যাবে, এই 2 আর 1, তিনটা ইলেকট্রন চলে যাবে সর্বশেষ কক্ষপথ থেকে। তাহলে থাকবে কতটুক? এইটুক থাকবে, এইটুক থাকবে। তাহলে 1s2 2s2 2p6, 1s2 2s2 2p6, শেষ। আচ্ছা, তারপর দেখো নিচের কোন বিন্যাসটি পাওলির বর্জন নীতি ও হুন নীতি সমর্থন করে? আচ্ছা, দেখো প্রথমে আগে ঢুকবে, এখানে হবে না, এটা উল্টাপাল্টা আছে, এটাও হবে না, এটা উল্টাপাল্টা, এটাও হবে না, তাহলে অ্যান্সার ডি। দেখো সিরিয়াল ওয়াইজ সুন্দর মতোই ঢুকছে। আচ্ছা, তারপর থায়োসালফেট আয়নের সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত? যোজন ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? দেখো সালফার আছে 2টা, প্রতিটা সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 6টা, তাহলে 2টা থাকার জন্য 6 × 2 মানে 12টা। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 6টা, অক্সিজেন আছে 3টা, তাহলে 3 6 18টা। আর সালফেট 2- কখন হয়? মাইনাস কখন হয় কোনো আয়ন? যখন ইলেকট্রন ভিতরে ঢুকছে। কয়টা ঢুকছে ইলেকট্রন? আরো 2টা ইলেকট্রন ঢুকছে, তাহলে মোট ইলেকট্রন কয়টা হলো? 2 আর 18 20 আর 12 32, তাহলে মোট ইলেকট্রন হলো 32টা। মোট ইলেকট্রন, যোজন ইলেকট্রন আর কি, 32টা যোজন ইলেকট্রন। হ্যাঁ, আচ্ছা, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে? n+l এর মান যার কম, তাহলে n+l এর মান যার কম, খেয়াল করো, n এর মান হলো 4 আর 3 7, 5 আর 2 7, 6 আর 1 7, 7 আর 0 7। আচ্ছা, এই সব কিছু দেখার পর কোনটা আগে দেখতে হবে বলতো? n এর মান যার কম, তাহলে n এর মান কম কি 4f, তাহলে এখানে আগে ইলেকট্রন ঢুকবে। সমান হলে n+l সমান হলে n এর মান যখন কম, সেখানে আগে ঢুকবে। ঠিক আছে, এটা। আচ্ছা, তারপর আমরা একটু আগাই। শক্তি বৃদ্ধির ক্রম কোনটি? শক্তি বৃদ্ধির ক্রম কোনটি? আচ্ছা, ফাইন। তো এই জিনিসটা যদি একটু বুঝতে হয়, প্রথম থেকে একটু হিসাব করি। 5 আর 2 7, এটা 6, এটা 4 আর 1 5, 5 আর 1 হচ্ছে 6, তার মানে এটা ভুল আছে। আচ্ছা, 6 আর 1 হচ্ছে 7, 4 আর 3 হচ্ছে 7, 6 আর 0 মানে হচ্ছে 6, 5 আর 1 মানে 6। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুইটা যখন সমান হইছে, তখন কি হয়? n এর ভ্যালু যার কম তার শক্তি কম, n এর ভ্যালু ওর কম ওর শক্তি কম, তার মানে এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটাও কিন্তু সেম, সমান হওয়ার পর n এর ভ্যালু ওর কম ও শক্তি কম। আচ্ছা, এটাও একটু টেস্ট করি। এটা তো 6, এটা 7, এই যে শুরুতেই ভুল, তার মানে অ্যান্সার বি। ওকে, আচ্ছা, তারপর আসি হুন্ডের নিয়ম লেখো। হুন্ডের নিয়ম কি? ইলেকট্রন গুলা সাধারণত যখন প্রবেশ করতে থাকবে তখন অযুগ্ম অবস্থায় একই স্পিনে প্রবেশ করবে, এরপর মানে বিপরীত স্পিনে প্রবেশ করতে থাকবে। হুন্ডের নিয়ম প্রয়োগ করে নাইট্রোজেন, সালফার, আয়রন পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাও। আচ্ছা, ফাইন, নাইট্রোজেন এটা একটু দেখাই। নাইট্রোজেন হচ্ছে 1s 2s 2p, 7টা তো, তাই না? 1 2 3 4 5 6 7, এই তো গেল। আচ্ছা, সালফার তো 16, তাহলে 1s 2s 2p 3s 3p, তাহলে এটা কি আসছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16, ঠিক আছে, 16টা হয়ে গেল। আচ্ছা, এবার হলো আয়রন। আয়রনটা একটু বড় লাগবে, 26। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1s 2s 2p 3s 3p 4s 3d। আচ্ছা, আয়রনকে বলছে 26 নাম্বার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তাহলে এইভাবে হচ্ছে হুন্ডা নীতি প্রয়োগ করে লিখে দিলে দেখো জগন্নাথে এই রিটেনটা আসছিল, খুব ইজি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, গেল।
এই তো আমাদের লেকচার তাহলে এখানেই শেষ হলো। তাহলে আমরা আজকে লেকচারে কি কি পড়লাম ভাইয়া বলতো? আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়ান্টাম সংখ্যাগুলো পড়লাম। কোয়ান্টাম সংখ্যা কি করে ভাইয়া বলতো? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ইলেকট্রনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অবস্থান নির্ণয় সাহায্য করে। হ্যাঁ, 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যা কিভাবে হিসাব করে সবগুলো কিন্তু ভাইয়া দেখালাম। এছাড়াও অরবিট কি, অরবিটাল কি, সাবশেল কি, হ্যাঁ কোনটা আকার, কোনটা আকৃতি, কোনটা ত্রিমাত্রিক দিক বিন্যাস, কোনটা ঘূর্ণন দিক প্রকাশ করে, কিভাবে প্রকাশ করে, কত নম্বর ইলেকট্রন কি নাকি সবগুলোই বললাম। পাশাপাশি নীতিগুলো কিন্তু বললাম, আউবাউ নীতিটা কি, হুন্ডের নীতিটা কি, পলির বর্জন নীতিটা কি। হ্যাঁ, পলির বর্জন নীতি মজাটা কি ছিল? একটি পরমাণু 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। সমান কখন হবে? যখন একটা ইলেকট্রনকেই বলবো আমি বারবার প্রকাশ করার জন্য। হ্যাঁ, এই সো এইভাবে কিন্তু জিনিসগুলো আমরা সর্ট আউট করার চেষ্টা করলাম। এছাড়াও n+l নিয়ম, n কম হলে কি হবে না হবে, বেশি হলে কি হবে, এগুলো কিন্তু আমরা আশা করি ভালো মতো বুঝতে পারছি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি তোমরা জিনিসটা ঠিকঠাক মতো বুঝতে পারছো। ইনশাআল্লাহ নেক্সট লেকচার গুলোতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।